বানাই দিছি আপনাকে, হোস্ট বানাই দিছি। জি স্যার, রেকর্ডিং শুরু হয়েছে। শুরু হয়েছে, আচ্ছা ঠিক আছে। সরি অনেকক্ষণ আপনাদের সময় নষ্ট করলাম আমি। আপনাদের অ্যাসাইনমেন্টটা পাইছেন আপনারা, তাই না? জি স্যার। অ্যাসাইনমেন্ট নিয়ে একটু কথা ছিল স্যার। স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে কথা ছিল একটু। পার্টিকুলার কোনো মানে কোন 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 নাম্বার অঙ্কটাতে সমস্যা হয়েছে বা বুঝতে পারেন না কি চাইছে? স্যার হচ্ছে 3 নাম্বার ম্যাথটা, যেমন হচ্ছে এখানে বির মানটা তো আমরা যে কোনো একটা ধরবো আমাদের রোল অনুযায়ী। হ্যাঁ। তারপর আছে -2t। তো এই টি হচ্ছে মানে শেষে, এইরকম প্রপার্টি তো আগে দেখি নাই স্যার। টির ভ্যালু যে শেষে আছে এটা তো আগে কি আমরা করছিলাম এরকম? দাঁড়ান আমি অ্যাসাইনমেন্টটাতে যাই আপনাদের। আপনি বলতেছেন টি এর ভ্যালুটা শেষে, আচ্ছা মনে করেন আমাদের এখানে একটা অঙ্ক কি ছিল, 3 নম্বরটার কথা বলছেন না? 3 নম্বরটাতে অঙ্কটা কি ছিল আপনার, এক্স বি মাইনাস 2t, তাই না? তো ধরেন যে কারো বি 3, কারো বি ধরলাম 3, তাহলে এখানে আসবে কি এক্স 3 মাইনাস 2t, ঠিক আছে? স্যার আরেকটু কথা ছিল। হ্যাঁ বলেন। স্যার এই ইন্টিগ্রেশন গুলোর মান কোনো কারণে কি স্যার 3 পয়েন্ট সামথিং আর 10 টু দি পাওয়ার মাইনাস এত অত এরকমের হতে পারে? হ্যাঁ হতে পারে, কেন হতে পারে না? 10 টু দি পাওয়ার, জি স্যার 10 টু দি পাওয়ার 10 টু দি এরকমের পাওয়ার আসছে স্যার। আসার মতো অঙ্ক তো দেই নেই আমি মনে হয় স্যার ই টু দি পাওয়ার এর ওইখানে যখন মানটা ই টু দি বসাইতে পাওয়ার, যাই হ্যাঁ 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 4 নম্বরের তখন স্যার, ক্ষেত্রে, জি স্যার তখন হ্যাঁ এরকম ই টু দি পাওয়ার হতে পারে, হতে পারে, এটা হতে পারে। ই টু দি পাওয়ারের ক্ষেত্রে অনেক অনেক রকম মান আসতে পারে। আমি জি ভাবছি স্যার আপনি করছিলাম তো, কিন্তু এরকমের হইতে আছে এই কারণে কনফিউশন কোনো ছিলাম। সমস্যা নেই, বললে কোনো সমস্যা নেই, আপনার অঙ্কের প্রসেস যদি ঠিক থাকে কোনো সমস্যা নেই। আচ্ছা এখন আপনাদের কাছে যে জিনিসটা কনফিউজিং লাগতেছে, এখানে 2t এর আগে মাইনাস আছে, আপনি বলতেছেন যে এরকম অঙ্ক আগে কখনো করিনি আমরা, তাই না? স্যার এখানে মাইনাসটা কমন নিয়ে স্যার প্লাস করে দিয়ে উল্টাই দিলে হবে না স্যার? যেমন স্যার -2t + 3 এইভাবে যদি ইয়ে করে অঙ্কটা অনেক ভাবে করা যায়। দেখেন অঙ্কটা আমরা করার সিস্টেম কি শিখছিলাম, আমাদের এই পার্টিকুলার অঙ্কটা আমরা কোন চ্যাপ্টারে শিখছিলাম? আমরা যে একটা অঙ্ক করছিলাম না, কম্বাইন্ড অপারেশন, যেখানে আমরা স্কেলিং আর শিফটিং একসাথে করি, ওখানে করছিলাম না? তা ওখানে আমরা কি শিখছিলাম, আমাদের দুইটা পসিবল ওয়ে আছে। একটা পসিবল ওয়েটা হলো কি শিফটটাকে আগে করা, প্রথমে শিফট করা, ঠিক আছে, মানে 1 নম্বরে শিফট করা, তারপরে 2 নম্বরে যে শিফটটা হবে শিফটটা করার পরে স্কেল করব আমরা, তাইলে এখানে কোনো আলাদা ঝামেলা হবে না। আর 2 নম্বর সিস্টেমটা কি ছিল, যে আগে স্কেল করব আমরা, আগে স্কেল করব। টুটা হচ্ছে বের করে নিয়ে ওটা হচ্ছে t/2 হবে তখন। হ্যাঁ কিন্তু শিফটটা করার সময় আমাদের তখন b/a শিফট করতে হবে, তাই না? এটাই তো করছিলাম আমরা, তাই না? তাহলে ধরেন যে এখানে b এর ভ্যালু কত, এখানে b এর ভ্যালু হলো গিয়ে 3, ঠিক আছে, আর a এর ভ্যালু হলো গিয়ে -2, তাহলে এখানে a সমান সমান -2 আর b সমান সমান হলো গিয়ে আপনার -3, হইছে? স্যার বি হচ্ছে বিটা তো আমাদের হচ্ছে এখানে কোশ্চেনে দেয়া থাকবে, তাই না? মানে হ্যাঁ আমরা কোশ্চেনে দেওয়া থাকবে। -3টা কেন হলো বুঝলেন তো, তাই না? কারণ আমাদের যে সূত্রের মধ্যে যে t-t0 ছিল, সূত্রের মধ্যে t-t0 ছিল, এখন কোনো কিছু যদি t-3 হয় তখন আমরা ধরবো যে এটার ভ্যালু আছে হলে কি b সমান সমান 3, আর যদি +3 হয় তখন আমরা ধরবো যে b সমান সমান -3, তাই না? সবাই কি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? তাহলে a সমান সমান -2, b সমান সমান -3। এখন আমাদের হাতে দুইটা অপশন কি কি আছে? দুইটা অপশন আছে হলে গিয়ে ফার্স্টে আমরা -3 পরিমাণ শিফট করে নিতে পারি, করলাম, করার পরে আমরা -2 দিয়ে স্কেল করে দিলাম। তো -2 দ্বারা স্কেল করা মানে কি ফার্স্টে আমরা সিগন্যালটাকে উল্টাই দিব, যে সিগন্যালটাকে শিফট করব, শিফট করার পরে যে সিগন্যালটাকে পাবো ওই সিগন্যালটাকে আমরা ফার্স্টে উল্টাই দিব, উল্টাই দেওয়ার পরে তারপর ওইটার টাইম স্কেলটাকে আমরা 3 দ্বারা কম্প্রেস করে দিব। এখানে মানটা তো 1 এর ইসের থেকে বড়, ভগ্নাংশ তো না, মানে পূর্ণ সংখ্যা, তার মানে এখানে হবে কম্প্রেশন, তাই না?
আর যদি ভগ্নাংশ হইতো মানে 0.3 যদি হতো তখন আমরা বলতাম এক্সপানশন করবো, তাই না? তাহলে আমরা এখন -3 মানে 3 দ্বারা আমরা কম্প্রেস করে দিব। তাহলে চলুন আমরা এরকম একটা অঙ্ক করি, করলে মনে হয় একটু বুঝতে সুবিধা হবে। আমরা অ্যাসাইনমেন্টের অঙ্কটা না করলাম, অন্য একটা অঙ্ক করলাম। মনে করেন এরকম একটা সিগন্যাল, মনে করেন পরিচিত একটা সিগন্যাল এরকম দেওয়া আছে। 4 নম্বরের যে ই টু দি পাওয়ারের যে অঙ্কগুলো আছে ওগুলোর মধ্যে একটু জাস্ট হিন্ট আচ্ছা দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে এটা করে নিয়ে তারপর এটা দেখি। আচ্ছা এখানে 1, এখানে মনে করেন 2। ঠিক আছে, এটা তো আমাদের মোটামুটি পরিচিত একটা সিগন্যাল, আমরা এর আগে ওই অঙ্কটা করছি, তাই না? তাহলে এখন যদি আমরা মনে করি যে এটাই ধরলাম যে আমরা এখানে xt দেওয়া আছে, এটা হলো কি আমাদের xt, আমাদেরকে বের করতে বলছে x3 - 2t, এটা বের করতে বলছে। ধরেন কারো রোল নাম্বার 3, b এর ভ্যালু 3, তো এখানে 3 - 2t করতে বলছে। তাহলে আমরা মনে করেন 1 নম্বর রুলটা ফলো করব। প্রথমে শিফট করব, এরপর স্কেল করব। তাহলে আমরা 1 নম্বর রুল, আপনার ফোনটা একটু রোটেট করে দেন স্যার। আচ্ছা, লেখাগুলো হচ্ছে এই পাশে দেখা যাচ্ছে নিচ পাশে দেখা ও যাচ্ছে। বুঝতে পারছি। আচ্ছা তাহলে তো একটু ঝামেলা করতে হবে আমাকে, একটু দাঁড়ান। জুম থেকে কি রোটেট করা যায়? স্যার আপনার ফোনটাই ঘুরাই দেন তাহলে হবে। ফোনটা ঘুরে দিলে একটা ঝামেলা আছে, দাঁড়ান একটু ওয়েট করেন তাহলে। ভিডিওটা মনে হয় উল্টো হয়ে গেছে, তাই না? হ্যাঁ স্যার, উল্টো হয়ে গেছে। আচ্ছা একটু ওয়েট করুন। এবার কি অবস্থা দেখেন তো? এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখন এইটার মধ্যে 3 ফার্স্টে তাহলে কি করব? ফার্স্টে আমরা শিফট করব, তাই না? আমাদের এখানে শিফট কি অ্যাডভান্স হবে নাকি ডিলে হবে বলেন তো? বামের দিকে সরবে স্যার 3 ঘর। এক্স্যাক্টলি। কেন বুঝলাম? কারণ এখানে তাহলে b এর মান -3, যেহেতু মাইনাস ভ্যালু তার মানে এটা বামের দিকে সরবে, তাই না? তাহলে আমরা এখন বামের দিকে সরাই দিই। তাহলে আমরা 2 এর থেকে 3 বিয়োগ করে দিব এখন। তাহলে 2 এর থেকে যদি 3 বিয়োগ করে দিই তাহলে 2 এর ভ্যালুটা কোথায় চলে আসবে? -1 এ চলে যাবে। -1 এ চলে আসবে, এটা এখানে পুরোটা 3 ঘর সরে যাবে, তাই না? সরে গেলে নতুন ভ্যালুটা এখান থেকে শুরু হবে -1 থেকে, আর এটার সঙ্গে -4, তাই না? এখানকার অ্যাম্পলিটিউড 1ই থাকবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? তাহলে এটা হলো আমাদের 1 নম্বর স্টেপ কমপ্লিট, তাই না? এখন আমরা 2 নম্বর স্টেপটা করব। 2 নম্বর স্টেপটা কি করব? এখন আমরা জাস্ট সিম্পলি a এর মানটা দিয়ে এটাকে স্কেল করে দিব। এখন এখানে a এর মান হলে কি -2, a এর মান হলে কি -2, তাই না? তাহলে এখন -2 দ্বারা আমরা যদি স্কেল করি, স্যার মাইনাস হলে তো আমরা জানি সাধারণত কিছু কিছু ক্ষেত্রে স্যার মাইনাস হলে নিচে যায় মানটা। স্যার এই ক্ষেত্রে তো কিছু কিছু ক্ষেত্রে দেখলাম কালকে না অঙ্কগুলো করলাম, দেখেন সেক্ষেত্রে এটা সাইন বোঝার ওয়েভের চেষ্টা মতো করেন। মান আসে স্যার। মাইনাসটা দুই রকম হইতে পারে, একটা হলো কি অ্যামপ্লিটিউড স্কেলিং এর ক্ষেত্রে হইতে পারে, আর একটা হলো কি টাইম স্কেলিং এর ক্ষেত্রে হইতে পারে। এখন যেহেতু আমাদের মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে আছে, তার মানে এখানে টাইম স্কেলিং করতে হবে। আর আপনি যেটা বললেন যে উপর নিচে ছোট বা বড় হয়, ওটা হলো কি অ্যামপ্লিটিউড স্কেলিং এর ক্ষেত্রে, এইখানে যদি -2 থাকে। স্যার আরেকটা কোশ্চেন ছিল, আগে এটা করে নি তারপর কোশ্চেন করেন, নাহলে আমি বারবার হারাই যেতেছি আর কি। ঠিক আছে, তাহলে আমরা এখন -2 দ্বারা স্কেলিং করব। -2 দ্বারা যদি স্কেলিং করি তাহলে আমাদের এখন ফার্স্টে রিভার্সাল করতে হবে, তাই না? পুরো জিনিসটাকে ঘুরাইতে হবে, মাইনাসটা কাটাকাটি করার জন্য ঘুরাইতে হবে আমাদেরকে। স্যার 0.5 হবে।
হ্যাঁ মানে 1টা চলে আসবে 0.5 এ, তাই না? জি স্যার, পজিটিভ 0.5। 0.5 এ। আর 4টা কোথায় চলে আসবে? স্যার পজিটিভ 2। পজিটিভ 2 তে। সবাই বুঝতে পারছেন? তাহলে পুরো জিনিসটা এরকম কম্প্রেস হয়ে আসবে। একটু মানে একবার চোখ বুলে দেখেন যে সবাই জিনিসটা বুঝছেন নাকি। আমরা এটা হচ্ছে -2 দিয়ে স্কেলিং করলাম, স্কেলিং করলাম। তাহলে আমরা কি করব দেখেন, -2 দ্বারা স্কেলিং মানে কি প্রত্যেকটাকে -2 দ্বারা ভাগ -2 করে দিয়ে দিলাম। ভাগ করবো। হ্যাঁ এখন পারবেন না যে অঙ্কটা দেওয়া হয়েছে এটা করতে? 0.5। হ্যাঁ স্যার পারবো। আচ্ছা। আর হ্যাঁ আবার নেক্সট যে কোশ্চেন করতে চাইছেন একটা, কে কোশ্চেন করতে চাইছিলেন? আর নেক্সট যে কোশ্চেনটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যদি টাইম শিফটিং এবং টাইম স্কেলিং এর সঙ্গে যদি অ্যামপ্লিটিউড শিফটিং বা স্কেলিং একসঙ্গে থাকে, তাহলে হ্যাঁ কি আমরা আগে অ্যামপ্লিটিউড শিফটিং করব, না হচ্ছে টাইম না, শিফটিং আগে টাইম শিফটিং করবেন। করার পরে টাইম অ্যামপ্লিটিউডে শিফটিং কাজ করার করব? পরে অ্যামপ্লিটিউডটা করবেন, কারণ টাইম শিফটিংটা হলে তুলনামূলকভাবে কঠিন। অ্যামপ্লিটিউড শিফটিংটা একদম সহজ। তো আগে টাইম শিফটিং করার পরে তারপরে আচ্ছা, অ্যামপ্লিটিউড স্কেলিং করবেন। অ্যামপ্লিটিউড যাই থাক ওইটা আমরা টাইমের টাইমের এবং হচ্ছে স্কেলিং এর কাজটা কিন্তু শেষ আমি করার পরে আমি আমরা প্রেফার করি আর কি, কিন্তু আপনি যদি উল্টাটাও করেন কোনো সমস্যা নেই, কিন্তু তখন আমি স্যার আমাদের প্রেফার কাজ করি বেশি আগে করতে টাইমটা হবে। করি। হয়তো করতে হবে হয়তো করতে হবে না, কিন্তু আমি সবসময় টাইমটা আগে করি তারপরে অ্যামপ্লিটিউডটা করি। তো আমি অন্যটা জানি না আর কি, ওটা করতে গিয়ে আমি ঝামেলায় পড়ছি জন্য আর করিনি কখনো। আচ্ছা, আচ্ছা, আর এক্সপোনেনশিয়াল নিয়ে কার সমস্যা ছিল একটু বলেন তো, কোন অঙ্কটাতে সমস্যা ছিল? এক্সপোনেনশিয়াল এখনো আমি ইয়ে করে নেই, কিন্তু আমার মনে হচ্ছে যে সমস্যা হবে ওই যে আপনি যে কোনো একটা শুধু একটু টাচ করে দিলেই হবে আর কি। আচ্ছা, এক্সপোনেনশিয়ালের মনে করেন e⁻t² দেওয়া আছে, তো আমি মনে করি e⁻t দিয়ে করি। e⁻t এর যদি আমরা করি, এখানে বলা হয়েছে 0 থেকে 10 পর্যন্ত ডেল্টা টি মাইনাস বি ডিটি। ঠিক আছে, তাহলে এখানে আমরা ধরলাম যে বি এর ভ্যালু 3 ধরে নিলাম আমরা, ঠিক আছে? তাহলে বি এর ভ্যালু যদি 3 হয় তাহলে 0 10 e⁻t ডেল্টা টি মাইনাস 3 ডিটি। ঠিক আছে, এখন আমাদের 1 নম্বর কাজটা কি ছিল? এই ডেল্টা ফাংশনের এই ইন্টিগ্রেশন অপারেশনে আমাদের 1 নম্বর কাজটা কি ছিল? বাইরে থেকে অনেক নয়েজ আসতেছে। বাসায় কাজ হইতেছে এই জন্য নয়েজ আসতেছে। আপনাদের কি শুনতে অসুবিধা হচ্ছে? না স্যার, মাইকটা সমস্যা নেই। মাইকটা একটু কাছে নিয়ে এসে। অসুবিধা হচ্ছে না। আজকে আসলে অপটিমাম কন্ডিশনে নাই আর কি, ল্যাপটপটা কানেক্টেড হচ্ছে না, তো এই জন্য সমস্যা হচ্ছে। এটার মধ্যে নয়েজ ক্যান্সেলেশনের ব্যবস্থা ছিল, এটা মোবাইলে নয়েজ ক্যান্সেলেশনের ব্যবস্থা নেই। আচ্ছা, এই বলেন তো প্রথম কাজটা কি? প্রথম কাজটা হলো কি আমাদের প্রথম চেক কাজটা করতে হবে হচ্ছে যে টি টি নট, নটটা লিমিটের মধ্যে আছে টি নাকি। নটটা বের করতে হবে। টি নটটা বের করতে হবে, ঠিক বলছেন। টি নট হলে কি এখানে 3, তাই না? টি তাহলে নট টি যদি নটটা আমাদের লিমিটের মধ্যে না লিমিট, থাকে তাহলে তো আমরা সরাসরি 0 বসাই দেবো। এক্স্যাক্টলি। তাহলে অনেক অনেক স্টুডেন্টেরই কিন্তু সরাসরি 0 চলে আসবে। আসবে কি, দাঁড়ান চেক করি। না, আসবে না। বি এর ভ্যালু তো আসলে 9 এর থেকে বড় হওয়া সম্ভব না কখনো। 0 আসবে না, আসবে না, আসবে না। আসবে না, 0 আসবে না। আচ্ছা, তাহলে আমাদের এটা লিমিটের মধ্যে আছে, চেক। এরপরে 2 নম্বর কাজটা কি? 2 নম্বর কাজটা হলো গিয়ে আমাদের এই জায়গার ভ্যালুটা তাহলে হবে হলো গিয়ে আলটিমেটলি হবে হলো গিয়ে e⁻t0 যখন t2 3 হবে। আর t0 এর t1 এর মাঝখানে থাকবে t0টা, তখন হবে হলো কি e⁻t0, তাই না? তাহলে e⁻t0 সিম্পলি e⁻3 হবে। বুঝতে পারছেন? আর মনে করেন এটার সঙ্গে কোন অঙ্কতে এটার সঙ্গে আবার সাইন টি যোগ করা থাকে, তাই না? তখন আপনি যখন এই টি এর ভ্যালুটা চেঞ্জ করবেন তখন সাইনের ভ্যালুটাও চেঞ্জ করে দিবেন। ইয়ে স্যার, ওখানে কি কোনো সূত্র করতে হবে, যেমন হচ্ছে ইউভি সূত্র, বা যেমন এক্স এক্স এবং হচ্ছে সাইন এক্স যদি থাকে তাহলে তখন আমরা ওখানে ইউভি সূত্র করে দেব। তখন ইউভির সূত্র করতে হবে না, কারণ আমরা জানি যে ইন্টিগ্রেশনের ফলাফল যেটা হবে ওইটাই হবে হলে কি এক্স টি টি নট, সরি এক্স টি নট হবে,
ঠিক আছে, মানে আপনাকে ইন্টিগ্রেট কিচ্ছু করতে হবে না, আপনাকে জাস্ট ডাইরেক্ট xt নট বসায় দিতে হবে, আর কিছু করতে হবে না আপনাকে। কারণ আমরা সূত্র থেকে কি জানি যে আমাদের সূত্রটা ছিল হলে কি আপনার এখানে t1 থেকে t2 পর্যন্ত যদি xt আর ডেল্টা t মাইনাস t নট কে যদি ইন্টিগ্রেট করেন dt, এটার ফলাফলই আমরা পাই xt নট, ডাইরেক্ট xt নট পেয়ে যাই একটা লিমিটের মধ্যে, আর বাকি সব জায়গায় জিরো। এই দুটেই তো ভ্যালু আসে, তাই না? তো আপনি এখানে যদি মানে এই জিনিসটাকে টোটাল জিনিসটাকে একসাথে ধরেন xt, তখন আপনি জাস্ট xt নট বসাই দিলে আপনার অঙ্কের উত্তর হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, তারপরে করার সময় আরো সমস্যা হবে, ঠিক আছে? মানে এগুলো তো আমি জাস্ট সহজ উদাহরণ দিয়ে দেখলাম। যেমন বি তারপরে নাম্বারটাতে হচ্ছে এ এবং বি একসঙ্গে দেওয়া আছে, a এবং b একসাথে দেওয়া আছে, হ্যাঁ। এটা আমরা প্লাস এটা আবার অনেক ক্ষেত্রে আপনার যেটা হবে যে এটা এই জিনিসটা আমি যেন দিছি যে লিমিটের বাইরে চলে যাবে, মানে কারো মনে করেন 5 আছে একটা আর কারো 6 আছে, তখন দুইটা মিলে 11 হয়ে যায়, লিমিটের বাইরে চলে যাবে, 11 হবে। তখন 0 হবে উত্তর। তো এই জিনিসটাই কারা পারতেছে আর কারা পারতেছে না এটা চেক করার জন্য দিছি। পরীক্ষার সময় অনেক সময় এরকম মানে অনেক কঠিন কঠিন অঙ্ক থাকে, থাকে দেখা যায় আলটিমেটলি টি নটটা লিমিটের বাইরে, মানে অঙ্কটা আপনার করারই দরকার নেই কোনো কঠিন অঙ্কটা। তো ওইটা চেক করার জন্য আমি a মাইনাস b করে দিছি আর কি। আর কোনো কোশ্চেন আছে আপনাদের? তার 3 নাম্বারটা বুঝি না। আবার তো প্রবলেম হবে অবশ্যই। 3 নম্বরটা তো দেখাইলাম নাই মাত্র, কি বুঝেন নাই? 3 নম্বরটাই মাত্র দেখাইলাম। স্যার স্যার ওই স্কেচটা নিয়ে বারবার ঝামেলায় পড়ে যাইতেছিলাম স্যার। কোন কোন জিনিসটা নিয়ে আবার একটু বলেন তো, কোন জিনিসটা? আমি আপনার কথাটা বুঝিনি। স্যার ওই স্কেচটা কিভাবে করব স্যার, সেটা নিয়ে বারবার ঝামেলায় পড়ে যাইতেছিলাম স্যার। 3 স্কেচটা তো আমি এইমাত্রই দেখাইলাম আপনাদেরকে, দেখাইলাম না যে ফাইনালি স্কেচটা এরকম আসবে যদি এরকম থাকতো ফাংশনটা। আপনি পুরো জিনিসটা তো মনে মনে করতে বলছি আপনাকে, তাই না? মানে পুরো জিনিসটা আপনি একে একে করবেন, আপনি একে একে করেন আগে, মানে স্কেচ তো আপনি একে একে করবেন, প্রথমে শিফট করবেন, এরপর স্কেল করবেন, শেষ পর্যন্ত কিন্তু একটা ছবি আসবে, আপনার আসবে না? যাই করেন আপনি, নাকি বুঝেন নাই আমার কথাটা? স্যার শিফটিং এর জন্য একটা, তারপরে স্যার আপনার স্কেলিং এর জন্য একটা, দুইটা, আর প্রথমে একটা, টোটাল 3টা চিত্র হবে স্যার। প্রথমে শিফটিং এর জন্য একটা, স্কেলিং এর জন্য একটা, দুইটা ছবি হবে, কারণ স্কেলিং এর পরে তো আপনার উত্তরই চলে আসবে, তাই না? হ্যাঁ স্যার, আমি বলতেছি আমরা যে প্রথমে যে ম্যাটটা দিয়েছেন সেটা তো আমাদের চিত্র সহকারে তোলা লাগবে স্যার। ম্যাথটা যদি দেওয়া থাকে আপনার চিত্র আরেকবার করে তোলার কি দরকার? জি স্যার। আমি তো জানি চিত্রটা কি আপনাদের, কারণ চিত্রটা তো চেঞ্জ হবে না, আপনার রোল নম্বরের সঙ্গে কি চিত্রটা চেঞ্জ হবে? না স্যার, হবে না, কিন্তু চেঞ্জ হবে শুধু change হবে। মানে অপারেশনটা চেঞ্জ হবে, মানে যে অপারেশনটা আপনাকে করতে বলছে ওই অপারেশনটা চেঞ্জ হবে। তো আপনি যেটা করবেন ফার্স্টে, আপনি আপনাকে যে অপারেশনটা করতে বলছে আপনি ওই অপারেশনটা উল্লেখ করবেন, যাতে আমি যখন আপনার খাতাটা দেখবো আমি যাতে অঙ্কটা করতে পারি। মানে আপনি যদি অপারেশনটা না লেখেন তখন আমাকে আবার প্রথম পৃষ্ঠায় যেতে হবে, আপনার রোল নম্বর দেখতে হবে, নিজে আবার লিখতে হবে, এই ঝামেলাটা দিয়ে আমাকে পাঠান না, না পাঠায় আপনি জাস্ট অপারেশনটা লিখে দিন। কারো যদি 3 পড়ে তাহলে B3 লিখে দিন, কারো 5 পড়লে 5 লিখে দিন। বুঝতে পারছেন? যাতে আমি আপনার খাতাটা পড়লেই বুঝতে পারি যে আপনি কি করছেন, বারবার যাতে উলট পালট করা না লাগে আমাকে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আপনি বলছিলেন স্যার যার শেষে বা সামনে যদি জিরো থাকে তাহলে আপনার এর মান আর বি মান একই ধরতে হবে, কিন্তু বাট হ্যাঁ, আমার এখানে তো আপনার লাস্টে 2 ডিজিটে জিরো, আমি কি করব? মানে আমার রোল আছে 100। রোল কত? লাস্টে 2 ডিজিট জিরো হয় কেমনে? 100? জি স্যার। আপনি তো ঝামেলায় ফেলে দিলেন আমাকে, আমি এর আগে কখনো পাইনি 100 রোলের মানুষ। আচ্ছা, আপনার রোল যদি 100 হয় তাহলে আপনি কি করবেন? জি স্যার। স্যার দুইটা এক দিয়ে দেন স্যার। আপনি 10 ধরেন, 10 ধরেন সবগুলো, ঠিক আছে? স্যার অলরেডি 10 ধরেন আর আপনি। 10 ধরলে তো সব তাহলে 1 হবে স্যার, কি এর হবে? মান 1। স্যার 11 দিয়ে দেন। ওই যে 4 নাম্বারের সবগুলাই স্যার 0 হবে। না 10 দিলে তো 0 হবে না, 10 তো লিমিটের মধ্যে পড়ছে নাকি?
10 তো লিমিটের মধ্যে আছে। 10 একদম লিমিটেড বর্ডার না, লিমিটেড বাউন্ডারি তো 10। স্যার ওই অ্যাসাইনমেন্টের কাহিনীটা আবার একটু বললে ভালো, ওইটা আমিও বুঝতে পারিনি। কোন জিনিসটা বুঝেন না একটু বলেন তো আমাকে। স্যার ওই যে অ্যাসাইনমেন্টে এ বি ডিনার দিয়ে 3 আপনার রোল কত? আমার হলো 149। 149 শেষে? জি স্যার। শেষে 149 হলে 4 হলে গিয়ে এ, 9 হলে গিয়ে বি। বুঝতে পারছেন এখন? এটা তো বুঝতে পারি স্যার, এই এ বি দিয়ে আমি কি করব? আপনার যত জায়গাতে অ্যাসাইনমেন্টের মধ্যে বি দেওয়া আছে ওই জায়গায় বি এর ভ্যালুটা বসাবেন, আর যত জায়গায় এ লেখা আছে এর ভ্যালুটা বসাবেন। ও আচ্ছা স্যার, ঠিক আছে, বুঝতে পারছেন কেন করছি এটা বুঝেন নেই কেন করছি? এটা না তাও করলে স্যার তো অ্যাসাইনমেন্ট দেওয়ার কোনো উদ্দেশ্য হইতো না। স্যার এ শূন্য হলে কি করবে তখন? ওই যে বি এ ধরবো? বি সমান সমান এ ধরবেন তখন, মানে এ সমান সমান বি ধরবেন আর কি। আচ্ছা, নন ঠিক জিরো ভ্যালুটাকে ধরবেন, যে ভ্যালুটা নন জিরো ওইটাকে ধরবেন, দুইটার ভ্যালু। ঠিক আছে। ঠিক আছে। আর এরপরে যদি কোনো কোশ্চেন হয় অবশ্যই করবেন, ক্লাসরুমে পোস্ট করবেন। ঠিক আছে, অনেক সময় আছে তো, কারো কোনো সমস্যা হলে ক্লাসরুমে পোস্ট আমাদের করবেন। আমাদের ক্লাস তো আজকে ঈদ মোবারক, তাই না স্যার? হ্যাঁ, আজকে ঈদ মোবারক আপনাদের। আজকে আমরা খুব বেশি কিছু শিখবো না, আজকে আমরা জাস্ট দুইটা জিনিস শিখবো। ঠিক আছে, দুইটা জিনিসের মধ্যে একটা হলে কি গত ক্লাসের কজল নন কজল স্যার। হ্যাঁ কজল নন কজল, থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। আমি ভাবছিলাম ভুলে গেছেন আপনারা, আমি যে ফাঁকি মারছিলাম গত ক্লাসে। কজল নন কজল আমি আপনাদের ক্লাস শেষ হওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ইউটিউব থেকে পড়ছি অনেক জায়গা থেকে। তো কজল নন কজল আমি যে জিনিসটা বুঝতে পারলাম যে কজল নন কজল পুরোপুরি নির্ভর করবে যে ওয়াই যে স্যার আমার ফাংশন। এটা তো স্যার বলেন স্যার হ্যাঁ বলেন। আচ্ছা, আমার তো এটা কোনো সমাধান দিলেন না। কোনটা সমাধান দিন একটু বলেন তো। না আপনি 100 রোল 100 আমি কি ধরবো? ও 100 আপনাকে বলছে যে এ আর বি দুটেই সমান সমান 10 ধরতে বলছি। 10 ধরেন আপনি। এ সমান 1 বি সমান 0। না না না, এ আর বি দুটেই 10। এ সমান সমান 10, বি সমান সমান 10। বি সমান সমান 10। আপনার কথা আমার সারা জীবন মনে থাকবে যে 100 রোলের স্টুডেন্ট পাইছিলাম আমি। এর আগে আমি 300 পর্যন্ত পড়াইছি, মানে একদম 0 থেকে শুরু করে 300 আইডি পর্যন্ত পড়াইছি, কিন্তু যে 200 300 100 এই আইডির স্টুডেন্ট কখনো পাইনি এর আগে। খুব রেয়ার 100 রোলের স্টুডেন্ট। এই জন্য আমি চিন্তাও করিনি এরকম সমস্যা হইতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনি 10 ধরেন, সমস্যা নেই। আপনার আইডিটা ইউনিক হইলে লাগে শুধু। লাস্টে 53 এটা আপনার ফ্রেন্ডদের কাছ থেকে বুঝে নিন আপনি। বাইরে এগুলো কোশ্চেন যদি পরে ক্লাস শেষ করো কেমন হবে? আচ্ছা, আপনার কাছে কোনো ফাংশন যদি থাকে yt, এটার মান যদি শুধুমাত্র ইনপুট সিগন্যালের প্রেজেন্ট অথবা পাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে, তাহলে আমরা ওই সিস্টেমটাকে বলি যে এটা একটা কজাল সিস্টেম। যদি ইনপুটের প্রেজেন্ট আর পাস্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে। আর ইন কেস যদি কোনো একটা সিস্টেম এর আউটপুট এটা ইনপুটের ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করে, তখন আমরা ওইটাকে বলি নন কজাল। এখন এই জিনিসটা এইভাবে শুনতে প্রথম প্রথম কঠিন লাগে, কিন্তু পরে আমি একটা ছবি দেখলাম, ছবি দেখে আমার জিনিসটা বুঝতে সুবিধা হয়েছে। মনে করেন আপনার কাছে একটা সিস্টেম আছে, এরকম একটা সিস্টেম আছে, এই সিস্টেমের মধ্যে আপনি ইনপুট দিলেন একটা yt, ঠিক আছে। এখন এই সিস্টেমে আপনার ডিলে হলে গিয়ে 0। কোন সিস্টেমে যদি ডিলে মানে 0 আমরা বলি, তাহলে আমরা কি বুঝি যে, সরি আমি তীর চিহ্নটা ভুল দিকে দিচ্ছি, তাহলে কি সিস্টেমের আউটপুট yt, তীর চিহ্নটা এদিকে। ডিলে যদি 0 বলি তার মানে কি, যখনই আপনার ইনপুট xt হবে তখনই আপনি yt দেখতে পারবেন না, কোনো তো ডিলে নাই দুইটার মধ্যে। আমরা জেনারেলি ডিলে দিয়ে কি বুঝি, যে সিগন্যালটা আমাদের ডান দিকে সরে যেতেছে, শিফট হইতেছে, তাই না? তো আমাদের ডিলে যদি 0 হয় তার মানে কি xt এবং yt এর মধ্যে যে সম্পর্ক সেটার মধ্যে কিন্তু কোনো টি নট নাই। একটু আগে আমরা যেমন অঙ্কগুলোতে দেখছিলাম যে টি নট আছে, কিন্তু ডিলে যদি 0 হয় টি নট সমান সমান তো 0 হয়ে যাবে। তাহলে আমরা যেই মুহূর্তে ইনপুট দিব ওই মুহূর্তেই আউটপুটটা পাবো। বুঝতে পারছেন আমার কথাটা? মনে করেন আপনি কোনো একটা মাইক্রোফোনে কথা বলতেছেন, আপনি যেই মুহূর্তে মাইক্রোফোনে কথা বলতেছেন ওই মুহূর্তে আপনি লাউড স্পিকারে শুনতে পারতেছেন।
মাঝখানে কোনো লেটেন্সি নেই, কোনো ডিলে নেই, ঠিক আছে। আবার মনে করেন আপনার কাছে একটা সিগন্যাল আছে, যে সিস্টেম আছে, সরি, এই সিস্টেমে আমরা বলে দিলাম ডিলে হলে গিয়ে 1, ঠিক আছে, ডিলে হলে গিয়ে 1 আমরা বলে দিছি। তো এই সিস্টেমে আমাদের আমরা যখন xt-1 এই ইনপুটটা যখন দিব, চিন্তা করে দেখেন তো তখন আমরা কি আউটপুট পাবো? স্যার ডানের দিকে বামের দিকে সরে যাবে স্যার জিনিসটা। মানে আমরা আউটপুটটা দিতেছি হলে গিয়ে xt-1, ঠিক আছে, আমরা এটার ইনপুটটা পাইতেছি হলে গিয়ে yt। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলে গিয়ে আপনার এখানে একটা ডিলে আছে, তাই না? ইনপুটে একটা ডিলে আছে, তার মানে কি ইনপুটের পাস্ট ভ্যালুটার উপরে আপনার আউটপুটের প্রেজেন্ট ভ্যালুটা ডিপেন্ড করতেছে। ইনপুটের পাস্ট ভ্যালুটার উপরে আউটপুটের প্রেজেন্ট ভ্যালুটা ডিপেন্ড করতেছে। এই ধরনের ক্ষেত্রে তখন আমরা বলি যে এই দুইটা হলে কি আপনার কজাল সিস্টেম, যে যেখানে আপনি ইনপুট দিতেছেন, ইনপুট দেওয়ার কিছুক্ষণ পরে আপনি আউটপুট পাইতেছেন, একদম ঠিক সাথে সাথে আউটপুট পাইতেছেন না, একটা ডিলে ইনভলভড আছে, তখন আমরা ওইটাকে বলি যে এটা একটা কজাল সিস্টেম। বুঝতে পারছেন? মানে এটা লাগিয়ে আপনার ইনপুটের পাস্ট ভ্যালু অথবা প্রেজেন্ট ভ্যালুর উপর ডিপেন্ড করবে, ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করতে পারবে না। মানে এটা তো ইনপুটের পাস্ট ভ্যালু, তাই না? মানে t-1 যে আমরা ডিলে করছি, ডান দিকে সরাইছি, এটার মানে কি? এটা আমরা এখন একটা ইনপুটের একটা পাস্ট একটা ভ্যালু ইউজ করতেছি না, যেখানে 1 সেকেন্ড পার হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে, এরকম একটা ভ্যালু ইউজ করতেছি না। ডিলে কথাটার অর্থই তো আমরা জেনারেলি বুঝি যে ওই জিনিসটাকে পিছিয়ে দেওয়া হয়েছে, ডিলে করা হয়েছে, তাই না? তো এটা একটা ডিলেড ইনপুটের একটা ডিলেড ফর্ম, এই ফর্মটার সাথে আউটপুটটা ডিপেন্ডেন্ট, yt হলে গিয়ে xt-1 এর উপর ডিপেন্ড করতেছে অথবা xt এর উপর ডিপেন্ড করতেছে। ওই ক্ষেত্রে আমরা বলি যে এই জিনিসটা হলে গিয়ে আপনার একটা কজাল ফাংশন, মানে আমরা স্বাভাবিক জীবনে যেটা দেখি যে আইদার কোনো ডিলে থাকবে না বা কম পরিমাণ ডিলে থাকবে। কিন্তু কোন সিস্টেম যদি এরকম হয় যে yt আপনার সিস্টেমটার আউটপুট, কিন্তু এই সিস্টেমটার ইনপুট আপনার ডিপেন্ড করতেছে হলে কি ইনপুটের একটা ফিউচার ভ্যালুর উপরে, মানে আপনি সিগন্যালটাকে অ্যাডভান্স করে দিচ্ছেন, মানে ইনপুট সিগন্যালটা এখানে অ্যাডভান্স করা, তাই না? মানে কোন একটা ইনপুটের ফিউচার ভ্যালুর উপর আপনার প্রেজেন্ট আউটপুট ডিপেন্ড করতেছে, তখন আমরা এটাকে বলি যে এটা ফিজিক্যালি পসিবল না, এটা একটা নন কজাল সিস্টেম। যেমন মনে করেন এই কথাটার অর্থ কি, কোন একটা সিস্টেমের মানে yt যদি xt+1 এর উপর ডিপেন্ড করে, এই কথাটার অর্থ লেগে আপনি মাইক্রোফোনে এখন পর্যন্ত যে কথাটা বলেনই নেই, 1 সেকেন্ড পরে আপনি একটা কথা বলবেন, ওই কথাটা আপনাকে এখন লাউড স্পিকারে শোনাইতেছে, অনেকটা টাইম মেশিনের মতো। এই জিনিসটা কি কখনো হওয়া সম্ভব? মানে ফিজিক্যাল রিয়েল লাইফে এটা হওয়া সম্ভব না। এমন কোন মাইক্রোফোন কি করা সম্ভব যে ও প্রেডিক্ট করতে পারবে যে আপনি একটু পরে কি কথা বলবেন, ও আগের থেকে লাউড স্পিকারে শোনাই দিতেছে? সম্ভব না কখনোই। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে কোন সিস্টেমের আউটপুট ইনপুটের ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করতে পারে না, এই জন্য এটার নাম দিছে নন কজাল, মানে এটা রিয়েলিস্টিক্যালি পসিবল না। এরকম সিস্টেম যদি ফিজিক্যালি থাকতো তাহলে তো মানে মানুষের চিন্তা শক্তি আগে থেকে জানা যেত, টাইম মেশিনের মতো। হ্যাঁ, এটাই তো বললাম, মানে এটা তো সম্ভব না, এই জন্য এটা নাম দিছে নন কজাল, ঠিক আছে? যেটা হলে কি মানে কজের উপর ডিপেন্ড করতেছে না, এটা আপনার অদ্ভুত একটা জিনিস, অন্য একটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে। মানে ইনপুট মানে তো জেনারেলি আমরা বুঝি যে একটা কজ, এবং আউটপুটটাকে আমরা বলি ইফেক্ট, তাই না? তো যে জিনিসটা আপনার কজের উপর মানে ইফেক্ট, মানে ইফেক্টটা আপনার কজের উপর ডিপেন্ডই করতেছে না, তো সেই ক্ষেত্রে আমরা এই সিস্টেমটাকে কি বলবো, মানে এটা লজিক্যাল সিস্টেম না, এটা ইলজিক্যাল একটা সিস্টেম। এই জন্য এটা নাম দিছে হলে নন কজাল সিস্টেম। বুঝতে পারছেন? তো আমি এটাই বুঝতে পারছি যে যেটা কজের উপর ডিপেন্ড করে ইফেক্টটা, ওটাকে বলে কজাল সিস্টেম, আর যে সিস্টেমের ইফেক্টটা কজের উপর ডিপেন্ড করে না ওটাকে বলে নন কজাল সিস্টেম। তার মানে আপনারা সহজে কিভাবে ডিটেক্ট করতে পারবেন এটা আমরা এখন দেখবো, ঠিক আছে? এটা চেক করার একটা মেথড আছে যে কিভাবে আমরা চেক করতে পারবো একটা সিস্টেম কি কজাল নাকি নন কজাল, ঠিক আছে? সহজ থেকে শুরু করি ফার্স্টে। মনে করেন ওখানে প্লাস হলে তো বুঝতে পারবো যে এটা এখানে ট্রিক্স আছে, আমি আপনাদেরকে আগের থেকে সতর্ক করে দিতেছি, এখানে ট্রিক্স আছে। আমি ট্রিক্সটা সম্পর্কে নিজেও জানতাম না, কারণ আমি অঙ্কগুলো অনেকদিন আগে করছি। আমি অঙ্কগুলো যখন আবার নতুন করে করলাম আমি দেখলাম যে না, অঙ্কের মধ্যে কিছু ট্রিক্স আছে। মানে আপনি যে সিম্পলি যেটা বললেন যে প্লাস মাইনাস দেখে বুঝবেন, হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে প্লাস মাইনাস দেখে বোঝা যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে প্লাস মাইনাস দেখে বোঝা যায় না। তো ওগুলোই আমরা এখন দেখবো। যেমন মনে করেন এটা একদম সিম্পল একটা অঙ্ক দেওয়া আছে, তো এই অঙ্কটা তো সবার আগে কি করবেন জানেন? সবার আগে টি সমান সমান 0 বসাবেন, প্রথম স্টেপ। টি সমান সমান 0 বসাবো আমরা। টি সমান সমান তাহলে 0 বসালে কি দেখবো আমরা? y0 সমান সমান x -3, তাই না? এখন এটা যদি আমরা ছবিতে আঁকি তাহলে আমরা কি দেখবো? -3টা ডিলেড, x -3টা অবশ্যই ডিলেড, তাই না?
3 পর্যন্ত ডিলেড, আর ওয়াইটা এই জায়গাতেই আছে। এই ছবিটা কিন্তু পরীক্ষা হলে আঁকবেন না, এটা আমি জাস্ট আপনাদের বোঝার জন্য করতেছি। মানে ওয়াইটা কিন্তু এখনো 0-তে আছে, ঠিক আছে, আর এক্সটা কি 3 পর্যন্ত ডিলেড, তার মানে এটা এক্স এর একটা পাস্ট ভ্যালু, তাই না? এক্স এর পাস্ট ভ্যালুর উপরে ওয়াই এর প্রেজেন্ট ভ্যালু ডিপেন্ড করতেছে। খুবই ভালো কথা, বোঝা গেল যে অলমোস্ট বোঝা যাচ্ছে যে এটা কজাল, ঠিক আছে। তারপর আপনি শিওর হওয়ার জন্য টি এর ভ্যালু 1 ইউজ করবেন। 2 নম্বর স্টেপ হলে গিয়ে টি এর ভ্যালু 1 ইউজ করবেন। টি এর ভ্যালু 1 ইউজ করলে আমরা কি দেখবো এখন বলেন তো? y1 সমান সমান x -2 স্টিল এটা পাস্টে আছে আর এটা লিখে প্রেজেন্টে, মানে এটার তুলনায় এটা পাস্টে আছে, তাই না? তাহলে এটাও কজাল, কোনো সমস্যা নেই, এটাও কজাল। তাহলে একবার 0 দিয়ে টেস্ট করবে, একবার 1 দিয়ে টেস্ট করবে। এটার কারণটা কি আমি আপনাদেরকে শিখাই দিই। এটার কারণটা কি, মনে করেন yt সমান সমান x3t আছে, তাহলে এখন আপনি আমাকে অঙ্কটা করে দেন। প্রথম স্টেপটা কি? t সমান 0 বসাতে হবে। 0 বসাতে হবে। তাহলে আমরা কি দেখবো? y0 সমান সমান x0। তার মানে কি এটাও প্রেজেন্টে আছে, এটাও প্রেজেন্টে আছে, আমার কোনো সমস্যা নেই, স্টিল কজাল, তাই না? জি স্যার। মানে আপনারা যদি খুশি হয়ে যদি কজাল লিখে দেন তাহলে অঙ্কটা ভুল হবে। মনে করেন তাহলে আমরা এখন কি দ্বিতীয় স্টেপটা কি বসাবো? t সমান সমান 1 বসালে কি হবে? y1 সমান সমান কি আসবে? x3। এখন দেখছেন ঝামেলাটা কোথায় হয়েছে? এখন কিন্তু x এর মানটা কিন্তু অ্যাডভান্স আর y এর মানটা কিন্তু স্টিল প্রেজেন্টে আছে, তাই না? x এর মানটা y এর তুলনায় ফিউচারে আছে না? জি স্যার। তাহলে এটা কি হবে? নন কজাল হবে। কিন্তু আপনি যদি শুধু একটা স্টেপ করে অঙ্কটাকে রেখে দেন, অঙ্কটা ভুল হবে। আমার কথাটা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। বুঝছি। আচ্ছা, আরেকটা জিনিস আছে ইন্টিকজাল, এটা আপনাদের শিখা লাগবে না। ইন্টিকজালটা আমি দেখছি এটা অপ্রয়োজনীয় একটা জিনিস। ইন্টিকজালের দিকে স্পেশাল ধরনের নন কজাল। স্পেশাল ধরনের নন কজালটা কি? যখন মানে কোন সিগন্যাল শুধুমাত্র ফিউচার ভ্যালুর উপর, ইনপুটের ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করবে আউটপুটটা, তখন আমরা ওটাকে বলি এন্টিকজাল। শুধুমাত্র ফিউচারের উপর ডিপেন্ড করবে। মানে এমনও কিন্তু থাকতে পারে, একটা জিনিস ভালো একটা কথা মনে পড়ছে, yt সমান সমান কিন্তু xt প্লাস xt মাইনাস 1 প্লাস xt প্লাস 1 থাকতে পারে। তখন আপনি এই সিস্টেমটাকে কি বলবেন বলেন তো? মানে সবগুলো আছে, প্রেজেন্টও আছে, পাস্টও আছে, ফিউচারও আছে। ওই যে 0 দিয়ে চেক করবো, তারপর 1 দিয়ে চেক করবো। না না, এটা তো আপনি দেখেই বুঝতেছেন যে এটা নন কজাল আর এই দুইটা কজাল, তাই না? এটা তো দেখেই বোঝা যাচ্ছে, এটা তো করার দরকার নেই। কিন্তু একটা নন কজাল কম্পোনেন্ট আছে আর বাকি দুইটা কজাল, সেই ক্ষেত্রে আপনার পুরো সিস্টেমটা কিরকম? স্যার তাহলে কি আমরা এন্টিকজাল বলতে পারি? না না, পুরো সিস্টেমটা স্টিল নন কজাল। মানে আপনার একটা সিস্টেমের মধ্যে শুধুমাত্র একটা কম্পোনেন্ট যদি নন কজাল থাকে তাহলে পুরো সিস্টেমটাই নন কজাল। মানে এটার মধ্যে যদি 50টা কম্পোনেন্ট থাকে, এর মধ্যে শুধুমাত্র একটা যদি নন কজাল হয় তাহলে পুরো সিস্টেম নন কজাল। আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার। কিন্তু এমন যদি হয় যে একটা সিস্টেম শুধুমাত্র ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করে, শুধুমাত্র, তখন আমরা ওটাকে বলি এটা এন্টিকজাল। যেমন দেখেন যে yt সমান সমান x3t, বলেন তো এটা কি এন্টিকজাল নাকি? চিন্তা করে দেখেন তো, এটা কি শুধুমাত্র ফিউচার ভ্যালুর উপর ডিপেন্ড করে নাকি? ফিউচারের উপর নির্ভর করে। শুধু ফিউচারের উপর নির্ভর করে না তো। যখন আমরা জিরো বসাই তখন প্রেজেন্টের উপরে তো নির্ভর করে, তাই না? যখন আমরা জিরো বসাই টি এর মান, তখন তো প্রেজেন্টের উপরে ডিপেন্ড করে। তাহলে এটা এন্টিকজাল না, এটা এন্টিকজাল না, এটা শুধু নন কজাল। তো এই জন্য এন্টিকজালটা আপনাদেরকে পড়াচ্ছি না, কারণ এন্টিকজালটা একটু কনফিউজিং, পরীক্ষার হলে এটা না চিন্তা করতে গিয়ে বেশি সময় নষ্ট হতে পারে। আপনারা জাস্ট কজাল আর নন কজালটাই মনে রাখেন এবং এটা ভালো করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এই মিড টার্মের যে অ্যাসাইনমেন্ট দিব ওটার মধ্যে কজাল নন কজালের অঙ্ক থাকবে অনেকগুলো, কারণ টপিকই অল্প কয়টা পড়ানো হয়েছে, মিড টার্ম চলে আসছে দেখতে দেখতে। আচ্ছা, তো আজকের ফাইনাল যে টপিকটা, এটা হলে কি আজকে অল্প একটু পড়াবো আর ঈদের পরে আমরা বাকিটুকু কভার করব। সেটার নাম হলে গিয়ে কনভলিউশন অপারেশন। এগুলোর একটু স্লাইড দিলে আমাদের জন্য ভালো হয়, কারণ এই আমি ভিডিও এটার দেখে এক্সিলেন্ট কয়েকটা ভিডিও আছে, ঠিক আছে? ওই নেসো একাডেমির কয়েকটা ভিডিও আছে, আমি আপনাদেরকে এখনই বলে দিই, ঠিক আছে?
আপনাদেরকে নেক্সট স্লাইড একাডেমি বলতে আমরা বলতেছি স্যার আমাদের যদি কিছু ম্যাথ দিয়ে দিতেন আমরা ম্যাথ গুলো বাসায় বসে প্র্যাকটিস করতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আপনারা নেক্সট একাডেমির ইসে ভিডিও প্লেলিস্টে গিয়ে দেখবেন ইন্ট্রোডাকশন টু কনভলিউশন অপারেশন। এই ভিডিওটার এটার উপরে 4টা ভিডিও আছে 10 মিনিট করে। ইন্ট্রোডাকশন টু কনভলিউশন অপারেশন এটা দেখবেন। আর হলে গিয়ে প্রত্যেকটা যে প্রপার্টি পড়াইছি আপনাদেরকে, কজাল এন্ড নন কজাল সিস্টেম, লিনিয়ারিটি, তারপর হলে টাইম ভেরিয়েন্ট, টাইম ইনভেরিয়েন্ট, এগুলি আপনার ওই নেসো একাডেমির উপর প্রত্যেকটার উপরে 2টা করে ভিডিও আছে, ঠিক আছে? এই ভিডিওগুলো আপনারা যদি দেখেন আমার মনে হয় না পরীক্ষাতে আপনাদেরকে কেউ আটকাইতে পারবে। তো আপনারা চেষ্টা করবেন যাতে মানে অবশ্যই মিড টার্মের প্রিপারেশন নেওয়ার সময় এই ভিডিওগুলো দেখে প্রিপারেশন নেবেন। আর অঙ্কর শর্ট লিস্ট আমি আপনাদেরকে একটা দিয়ে দিব না, লাইক করে ওয়ার্ড ফাইল করে। আচ্ছা, তো কনভলিউশনের আমরা ইটা দেখবো আজকে, জেনারেল প্রিন্সিপালটা দেখবো যে কনভলিউশন অপারেশনটা আমরা কিভাবে করি, আর এটার একটা স্যাম্পল একটা দেখবো, উদাহরণ একটা দেখবো, আর বাকিটা আমরা ঈদের ছুটির পরে দেখবো। কনভলিউশন অপারেশন দিয়ে আমরা যে জিনিসটা করতে চাই সেটা হলে কি আপনার কাছে মনে করেন 2টা সিগন্যাল আছে, একটা আছে মনে করেন xt একটা সিগন্যাল আছে, একটা সিগন্যাল আছে নাকি ht, ঠিক আছে? এরকম 2টা সিগন্যাল আছে আপনার কাছে। তো মনে করেন 2টা সিগন্যালের আমরা একটা মানে সাধারণ একটা ছবি আঁকি। মনে করেন xt টা এরকম, এখানে 1 এখানে 2, আর ht টা মনে করেন এরকম। ht টা হলে কি একটা ইউনিট ইম্পালস, এখানেও 1 এখানেও 1। আমরা কি জানি ইউনিট ইম্পালস হওয়ার শর্ত কি বলেন তো? এটার ক্ষেত্রফল 1 হইতে হবে, তাই না? তাহলে দেখেন এটার ক্ষেত্রফল অলমোস্ট 1 এর কাছাকাছি আছে, 1ই আছে। দৈর্ঘ্য প্রস্থ যদি গুণ করি 1 আসবে। তো ধরে নিলাম যে এটা এটার ইম্পালস রেসপন্স, ht হলে কি ইম্পালস রেসপন্স, যাই হোক যেটা মডেল সেটাই হোক, সমস্যা নেই। তো আমরা এখন এই কনভলিউশন দ্বারা কি টেস্ট করি যে এই যে ht যে সিগন্যালটা আছে, এই সিগন্যালটাকে যদি আমরা শিফট করে এই সিগন্যালটার ভিতর দিয়ে পাস করি, মানে এই সিগন্যাল মনে করেন এটার নিচে চাকা আছে, ঠিক আছে? আমরা করলাম কি এটাকে তুলে নিয়ে এখানে বসাইলাম, এই জায়গাটাতে বসাইলাম, বসায় করলাম কি ডান দিকে ঠেলে দিলাম, এই জিনিসটাকে ডান দিকে ঠেলে দিলাম ধাক্কা দিয়ে। তাহলে এইটা যে মানে এই অন্য একটা সিগন্যালের ভিতর দিয়ে যাওয়ার সময় কি কি জায়গায় যে 2টা সিগন্যাল ওভারল্যাপ করবে একে অপরের সঙ্গে, মানে কি কি কোন কোন জায়গাতে 2টা সিগন্যালই কমন থাকবে, ওই জিনিসটা হলে কি চেক করি আমরা কনভলিউশন থিওরাম দিয়ে। বুঝতে পারছেন? মনে করেন আপনি ছোট একটা কাগজ নিলেন, ছোট একটা কাগজের উপর দিয়ে বড় একটা কাগজ ওইটা নিচে রাখলেন, ছোট কাগজটা আপনি বড় কাগজটার উপর দিয়ে পাস করাইলেন, করাইলে যে যে জায়গাতে এই ছোট কাগজটার বড় কাগজটা একে অপরকে ওভারল্যাপ করবে, ওইটার পরিমাপটা বের করি হলে কি আমরা কনভলিউশন অপারেশনটা দিই। তো কনভলিউশন অপারেশনটা করার পার্টিকুলার কিছু রুলস আছে, অন্য অপারেশন গুলোর মধ্যে কনভলিউশন করারও পার্টিকুলার কিছু রুল আছে। তো কনভলিউশন অপারেশনটাকে আমরা কিভাবে লিখি দেখেন, কনভলিউশন অপারেশনটাকে আমরা লিখি x টাউ, তারপরে h t মাইনাস টাউ d টাউ, এইভাবে হলে কি আমরা কনভলিউশন অপারেশনটাকে প্রকাশ করি। বুঝতে পারছেন? এটা লিমিট থাকে হলে কি -ইনফিনিটি টু +ইনফিনিটি। সবাই কি দেখতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের কি কি করতে হবে? বেসিক্যালি হলে কি আমরা 2টা সিগন্যালের একটা ইন্টিগ্রাল বের করব, আর কনভলিউশনটাকে আপনার এই সিম্বলটা দ্বারা প্রকাশ করা হয়। এই সিম্বলটা হলে কি আপনার কনভলিউশনের সিম্বল। এই যে স্টার যে সাইনটা দেখতেছেন, এই স্টার সাইনটা হলে কি কনভলিউশনের সিম্বল। তো পরীক্ষার হলে যদি আপনাকে xt একটা ফাংশন লিখে দেওয়া থাকে আর ht একটা ফাংশন যদি লিখে দেওয়া থাকে, দিয়ে যদি শুধুমাত্র এই জিনিসটা করতে বলে আপনাকে, তখনই আপনারা বুঝবেন যে আপনাকে কনভলিউশন করতে বলা হয়েছে, অথবা আপনাকে কথায় লেখা থাকবে যে কনভলিউশন অপারেশন পারফর্ম করো এই 2টা সিগন্যালের মধ্যে। তখন আপনারা বুঝবেন যে এই যে ইন্টিগ্রালটা আছে, এই ইন্টিগ্রালটা আপনাদেরকে সলভ করতে বলা হইতেছে। সবাই কি বুঝতে পারছেন আমার কথাটা? এখন আমরা যে জিনিসটা দেখবো যে আমরা এই ইন্টিগ্রালটা পারফর্ম করব কি কি স্টেপে। তো আমাদের 1 নম্বরের স্টেপটা হলে গিয়ে xt যেটা থাকবে আপনার, এটাকে আমরা কি লিখবো? x টাউ আকারে লিখবো। টাউ হলে গিয়ে এখানে একটা ডামি ভেরিয়েবল, যেহেতু আমরা এটাকে টাইমের সাপেক্ষে শিফট করবো, এই জন্য 2টা টি যদি আমার থাকে, মানে যেটা শিফট করবো ওইটাও টি আবার এটাও টি, তাহলে আমাদের কাছে ব্যাপারটা একটু কনফিউজিং হয়ে যাবে। এই জন্য আমরা টিটাকে রিপ্লেস করে টাউ দ্বারা লিখি। এটা হলো আমাদের প্রথম কাজ। 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হলো কি ht যেটা আছে ওটাকেও আমরা h টাউ আকারে প্রকাশ করব।
বুঝতে পারছেন? তার মানে যেটাই থাকবে টি এর জায়গাতে আমরা টাউ বসাই দিব। 2 নম্বরের স্টেপটা হলো গিয়ে যে এইচ টাউ যেটা আছে, এইচ টাউটাকে আমরা এইচ মাইনাস টাউ বানাবো, আগে রিভার্স করব। এই সিগন্যালটাকে আমরা রিভার্স করে দিব। বুঝতে পারছেন? রিভার্স করে দেওয়ার পরে আমরা কি করব, আমরা আস্তে আস্তে এই সিগন্যালটাকে xt এর দিকে, x টাউ এর দিকে সরাবো। সরানোর পরে আমরা ইন্টিগ্রাল করব। এই 3টে স্টেপে আমরা পুরো অঙ্কটা করব। সবাইকে বুঝতে পারতেছেন না? কিভাবে বুঝতে সমস্যা হইতেছে? জি স্যার, বুঝছি। বুঝছেন? ঠিক আছে। এই অঙ্কটা আপনার পরীক্ষাতে মানে খুব বেশি আছে। কনভলিউশন আসে না মানে এরকম কোনো মানে সিগন্যাল সিস্টেমের পরীক্ষা নেই। আপনি যে ইউনিভার্সিটিতেই পরীক্ষা দেন, আপনাকে কনভলিউশনের অ্যাটলিস্ট 10 থেকে 15 মার্কসের অঙ্ক থাকে। আচ্ছা, তো এটা ধরে নিলাম যে আগে যেটা আমরা করছিলাম, আমরা ধরে নিলাম যে এটা xt, এটা 2, এটা 1, আর এখানে পাইতেছি 1। এই জিনিসটাকে আমরা ধরলাম হলে গিয়ে xt, ঠিক আছে? আর এটাকে ধরলাম হলে গিয়ে আমরা ht, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এখানে 1, এখানে 1, এটা হলে আমাদের ht। তাহলে আমাদের প্রথম কাজটা কি বলুন তো? প্রথম কাজটা হলে গিয়ে আমরা xt কে লিখবো হলে গিয়ে x টাউ, তাই না? আর ht কে লিখবো হলে গিয়ে h টাউ। তাহলে এখানে যে টিটা আছে স্কেলের, এই টিটাকে আমরা কেটে দিব। টিটাকে কেটে দিয়ে আমরা লিখবো টাউ। এই টিটাকে কেটে লিখবো টাউ। এটা হলো 1 নম্বর কাজ হয়ে গেল। 2 নম্বর কাজ কি? h টাউ যেটা আছে, h টাউটাকে আমরা রিভার্স করব, তাই না? তো রিভার্স করলে বলুন তো দেখতে কিরকম হবে h টাউটা? কোথা থেকে শুরু হবে এখন? বামে চলে যাবে, 1 থেকে -1 থেকে। -1 থেকে শুরু হবে, হ্যাঁ, 0 পর্যন্ত। এরকম। এটা টাউ, ঠিক আছে? এটা হলো গিয়ে আমাদের 2 নম্বর স্টেপ কমপ্লিট। এরপর আমরা কি করব? আমরা এই জিনিসটাকে এখন শিফট করব, টি পরিমাণ শিফট করব, তাই না? তাহলে আমরা যদি টি পরিমাণ যদি শিফট করি, টাউ টি মাইনাস টাউ যদি করি, এটার মানে কি? এখানে বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু -t, তাই না? বি এর ভ্যালু -t মানে আমরা এটাকে অ্যাডভান্স করব, মানে আরো বামে সরাই দিব। আরো বামে যদি সরাই দিই তাহলে এখানে আসবে লিখে টি, আর এখানে আসবে লিখে টি মাইনাস টাউ। এটা হলে কি এইচ টি মাইনাস টাউ। বুঝতে পারছেন সবাই? একবার এখানে আপনাকে বলছে যে প্রথমে রিভার্স করবেন, রিভার্স করার পরে এটাকে টি পরিমাণ অ্যাডভান্স করে দিবেন, মানে টি মাইনাস টাউ করবেন। তাহলে এখানে বি এর মান কত? মানে যেটা হলে কি আমাদের ডিলে ফ্যাক্টর, ডিলে বা অ্যাডভান্স ফ্যাক্টর, সেটা হলে কি -t, তাই না? কারণ আমরা জানি যে সূত্রটা কি, সূত্রটা হলে কি এক্স টি মাইনাস বি, তাই না? তাহলে এখানে তো টি মানে টাউ, এখানে তো টি মানে টাউ, তাহলে এখানে বি মানে কত? বি মানে -t, তাই না? জি স্যার। মানে আমরা এটাকে ডিলে করবো না, এখন অ্যাডভান্স করবো। তো অ্যাডভান্স করা মানে কি আরো বামের দিকে সরানো। আমরা এটাকে আরো বামের দিকে সরাবো। তো বামের দিকে যদি সরাই তাহলে জিরোটা সরে যেয়ে হবে টি তে, আর এই টাউটা হয়ে যাবে হলে কি টি মাইনাস টাউতে, ঠিক আছে? মানে আমরা জিনিসটাকে বামের দিকে চাপাই নিলাম। এখন আমরা যেটা করবো, আমরা হলে কি এই যে সিগন্যালটা আমরা এখন পাইলাম ফাইনালি, এই সিগন্যালটাকে এখন এটার ভিতর দিয়ে চালাবো। এই সিগন্যালটাকে আমরা এটার ভিতর দিয়ে চালাই নিয়ে নিয়ে দেখবো যে কোন কোন জায়গাতে এটা ওভারল্যাপ করে। তাহলে আমাদের এটার জন্য কতগুলো সিনারিও কল্পনা করতে হবে। এখন দেখেন, আমি আপনাদেরকে প্রথম সিনারিওটা বললাম, 1 নম্বর সিনারিও। 1 নম্বর সিনারিওটা হলে কি আপনার টি আপনার 0 থেকে ছোট, টি 0 থেকে ছোট। টি যদি 0 থেকে ছোট হয়, এই যে এক্স টাউটা যেটা আছে আর এইচ টি মাইনাস টাউটা যে আছে, এটা কি কখনো ওভারল্যাপ করবে? এক্স যদি টি এর থেকে 0 মানে টি এর থেকে যদি ছোট হয়, টি যদি 0 থেকে ছোট হয়, এই সিগন্যালটা সর্বোচ্চ কত কাছাকাছি আসতে পারবে? এই সিগন্যালটার 0 ঠিক একদম আগের ডিজিটটা কত বলেন তো? স্যার -0.99। মনে করেন -0.99, একদম চাপায় লিখলাম -0.99। তাও কি টাচ করবে কখনো? এই টিটা যদি -0.99 হয়, টাচ করবে না কোনো সময়। টাচ করবে না। যদি টাচ না করে তাহলে কি ওভারল্যাপ হওয়া সম্ভব? না স্যার।
হওয়া সম্ভব না। তাইলে এটা যদি হয় তাহলে আমার পুরো কনভলিউশনের রেজাল্ট কত আসবে? 0। 0। কারণ আমি যদি মানে এইখানে আসি তাহলে এই জায়গাটাতে আপনার এক্স টাও এর ভ্যালু কত, এই জায়গাটাতে এক্স টাও এর ভ্যালু কত? 0, তাই না? তো 0-র সঙ্গে আমি যা গুণ করে দিই রেজাল্ট তো 0ই আসবে আমার, তাই না? বুঝছেন সবাই? আচ্ছা, তারপর আমরা 2 নম্বর কন্ডিশন চিন্তা করি। চলো ছবিটা এখানে আবার এঁকে রাখি। এটা হলো কি এক্স আর এটা হলো কি আমাদের এইচ টি মাইনাস টাউ, এটা হলো কি এক্স টাউ। 2 নম্বর কন্ডিশনটা কি চিন্তা করব? 2 নম্বর কন্ডিশনটা মনে করেন চিন্তা করলাম যে টিটা এখন 0-র থেকে বড়, টিটা 0-র থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট। এই জায়গায় হলো কি 1, ঠিক আছে? এই যে টি, এই টিটা 0-র থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট, যদি সেটা হয় তাহলে এই যে এই বাউন্ডারিটা সর্বোচ্চ কত কাছাকাছি আসতে পারবে? একদম যদি ধরি 0.99 প্লাস 0.99, তাহলে সর্বোচ্চ এতটুকু কাছাকাছি আসতে পারবে। এই টিটার ভ্যালু যদি 1-এর থেকে ছোট হয়, এর থেকে বেশি কাছাকাছি কি আসা সম্ভব এই সিগন্যালটার পক্ষে? যদি এটার উপর দিয়ে এটা চালাই দিই গাড়ির মতো করে, সম্ভব না, তাই না? তাহলে এই ক্ষেত্রে দেখেন আমাদের ভ্যালুটা কি হবে। তাহলে আমরা এখন ইন্টিগ্রেশনটা করব, ইন্টিগ্রেশনটা করে আমরা ভ্যালুটা বের করব। তাহলে আমাদের লোয়ার লিমিট কত? 0, আপার লিমিট কত? 1, ঠিক আছে নাকি নাই? জি স্যার। ঠিক আছে, তাহলে চলেন ইন্টিগ্রেশনটা করি আমরা। ইন্টিগ্রেশনটা হবে হলো কি আপনার x tau h t minus tau d tau। ঠিক আছে? তাহলে আমাদের এখানে ভ্যালু কত আসতেছে? আমাদের এখানে ভ্যালু আসতেছে হলো কি আপনার তাহলে আমাদের ভ্যালু আসবে হলো কি সমান সমান, বলেন তো যে আমরা ইউনিট ইম্পালসের যে সূত্র পড়ছিলাম সূত্র অনুযায়ী কি হবে? উত্তর এরকম আসার কথা, টাউ সরি থার্ড ব্র্যাকেট 0 t টাউ 0 t। তো এটা একটু চেক করে দেখি। স্যার আমরা কি এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এইভাবে করবো জিনিসটা? সরি ফোন আসছিল। বুঝতে পারছি। বইতে যেভাবে অঙ্কটা করছে সেটা হলো গিয়ে আপনার এখানে যদি আমরা এটাকে গুণ করি তাহলে ওরা দেখাইছে যে এখানে আমার আসে হলো 1, মানে সবসময় রেজাল্ট আসে হলো 1, মানে যখনই আপনার এই সিগন্যালটা এটা যে ক্রস করবে এটার ভ্যালু 1, এটার ভ্যালু 1। সো আমরা যদি 1 কে 1 দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে দেখাইছে এটা রেজাল্ট পাবো হলো কি আমরা 1, আর এটার লিমিট হলো কি 0 থেকে 1 এখানে d টাউ। বুঝতে পারছেন? যেহেতু এই এইচ যে সিগন্যালটা আছে ইউনিট ইম্পালস রেসপন্স যেটা ইম্পালস রেসপন্সের অ্যামপ্লিটিউড এই জায়গায় হলো 1, আর এখানে যে এক্স যে সিগন্যালটা আছে এটার অ্যামপ্লিটিউড হলো 1। তাহলে যখনই এই সিগন্যালটা এটার ভিতর দিয়ে পাস করবে
যে পয়েন্টে ওভারল্যাপ করবে গুণফলটা, মানে দুইটা সিগন্যালের গুণফল হবে হলে কি আপনার 1। তো এই 1 এর ইন্টিগ্রালটা যদি আমরা বের করি তাহলে আমরা এই কনভলিউশনের রেজাল্টটা পেয়ে যাবো। তাহলে আমরা যদি এটাকে ইন্টিগ্রাল করি, ইন্টিগ্রাল করলে যেহেতু এখানে 1 আছে আর ডিটাও আছে, ডিটাওকে ইন্টিগ্রেট করলে আমরা এখানে পাবো টাউ, আর এখানে হবে কি 0 থেকে 1। তারপর আমরা যদি ইন্টিগ্রেশনের 0 থেকে টি 0 থেকে টি 0 থেকে টি, তাহলে আমার এখানে ইন্টিগ্রেশনের রেজাল্ট আসবে হলে গিয়ে টি মাইনাস 0 সমান টি। তাহলে আমি একটু চেক করে দেখি আমি ঠিক করছি নাকি। এখানে যদি এটার সাথে গুণ করে এটা আসবে লেখা 1, তাহলে এখানে 0 থেকে টি লিমিটটা কেন দিলাম বলেন তো? 0 থেকে টি কেন দিলাম? ও 0 থেকে টি দিছে হলে কারণটা আমি আপনাকে বুঝাই পড়ি। টি এর ভ্যালুটা তো আমরা ধরেই নিছি যে টি এর ভ্যালুটা 1 এর থেকে ছোট, তাই না? তার মানে যতক্ষণ পর্যন্ত আমরা 1 এর থেকে ছোট ভ্যালু পাবো ততক্ষণ পর্যন্ত ইন্টিগ্রালটার ভ্যালু থাকবে, এর বাইরে তো আর কোনো ভ্যালু থাকবে না, 0 হয়ে যাবে। তাহলে এটার লিমিটটা হলে কি বেসিক্যালি টি পর্যন্তই, মানে যেহেতু আমরা ধরেই নিছি টি এর ভ্যালু 1 এর থেকে ছোট, এই জন্য এটা লিমিটটা আমরা ধরেই নিতে পারি, লিমিটটা টি। তো কনভলিউশনের ক্ষেত্রে আপনি যখনই অঙ্ক করবেন দেখবেন যে আপনার যে প্রথম উত্তরটা সবসময় 0 আসবে, মানে যে 1 নম্বর স্টেপের উত্তরটা সবসময় 0 আসবে, 2 নম্বর স্টেপের লিমিটটা সবসময় 0 থেকে টি থাকবে। এটা আমার মনে আছে আমি যখন মানে অঙ্কগুলো করতাম, প্র্যাকটিস করতাম, আমি এই জিনিসটা অনেকটা মুখস্থর মতো করে নিয়েছিলাম যে প্রথমটার উত্তর সবসময় 0 আসবে, মানে যখন আপনার লিমিট 0 থেকে ছোট তখন আপনার সবসময় উত্তর 0 আসবে। আপনার যখনই লিমিটটা 0 থেকে মানে 1 এর ভিতরে থাকবে তখন আপনার সবসময় মানে এখানে আমরা লিমিট লিখে 0 থেকে টি, কারণ টিটা যেহেতু 1 এর থেকে ছোট আমরা ধরেই নিছি, তো এখানে আপনার 0 থেকে 1 বসানো যেই কথা, মানে 0 থেকে 0.99 পর্যন্ত লেখাটা যেই কথা, 0 থেকে টি লেখাটা একই কথা। আমি কি বুঝাইতে পারছি নাকি আপনাদের কাছে একটু কনফিউজিং লাগতেছে? স্যার আরেকবার বলেন। স্যার 1 ক্রস করিনি যার কারণে থেকে আমরা হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই আমি বুঝাইতে চাইতেছি, মানে এটা তো কখনো 1 ক্রস করবে না, তাই না? তো এই যে কত দূর পর্যন্ত আমরা 1 পাবো, এই যে গুণফলটা কতক্ষণ পর্যন্ত আমরা 1 পাবো, যতক্ষণ পর্যন্ত এই লিমিটটার মধ্যে থাকবে, মানে 0 থেকে টি পর্যন্ত এই লিমিটটার মধ্যে যতক্ষণ আপনার জিওমেট্রিটা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি ভ্যালু 1 পাবেন, তাই না? এর বাইরে গেলেও 0, এর এখানে গেলেও 0। সো এখানে আমরা ইন্টিগ্রেট করতেছি শুধুমাত্র এই অংশটুকুতে। তো এই অংশটুকুর লিমিট কত আমার দেখেন তো, 0 থেকে টি পর্যন্ত, মানে এই পর্যন্তই তো আপনি ভ্যালু পাবেন। 0 এই সাইডে গেলেও 0 পাবেন, ওই সাইডে গেলেও 0 পাবেন। তার মানে আমার টি এর মানটা হবে 0 থেকে একটু বড়, টি এর 1 এর থেকে একটু ছোট। এক্স্যাক্টলি ঠিক বলছেন আপনি। তাহলে এখানে আমি যদি লিমিটটা বসে 0 থেকে টি আর এখানে ভিতরে ইন্টিগ্রালটা যদি লিখি 1, মানে যেহেতু গুণ করলাম xt এর সঙ্গে ht গুণ করে আমরা দেখলাম যে 1 হয়, 1 এর বেশি হয় না। আবার যদি মনে করেন ইন কেস আপনার এখানে যদি xt এর যদি এখানে 2 থাকতো তখন আপনার এখানে গুণফলটা কি লিখতেন? আপনি 2 লিখতেন, কারণ 1 এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে প্রতিটা পয়েন্টে আমরা ভ্যালু কত পাবো? 2ই পাবো। আশা করি বুঝতে পারছেন, মানে আজকে তো প্রথমবার করতেছি, পরের বার থেকে যখন আমরা আবার প্র্যাকটিস করব জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে। তাহলে ওইটা গেল হলে কি আমাদের 2 নম্বর লিমিট। 3 নম্বর লিমিট আমরা কি ধরবো? 3 নম্বর লিমিট ধরবো একটু আগে যেটা ধরলাম ওটার থেকে বেশি, তার মানে টি এখন 1 এর থেকে বড় আর 2 এর থেকে ছোট। এখন আমরা যদি ছবিটা আঁকাই তাহলে এক্সটা তো এক্স এর জায়গাতেই থাকবে, ঠিক আছে? এইচটা মনে করেন অরিজিনাল এইচটা এঁকে রাখি, এক্স এক্স এর জায়গাতেই থাকবে। এখন দেখেন টি এখন বলতেছে এই যে এই টিটা 1 এর থেকে বড়, তার মানে কি টিটা এখন 1 এর এই সাইডে থাকবে না, ডান দিকে থাকবে না। তাহলে আমরা যদি ক্রস করাই তাহলে আমরা কি দেখবো এখন? ছবিটা এরকম দেখবো না এখন ছবিটা? ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছেন? তাহলে আমার এখানে ই কত আসবে? টি টি যদি আপনার 1 এর থেকে সরি আবার আঁকি, বুঝতে পারেন নাই তো, জিনিসটা তো ভুল হয়েছে। বুঝতে পারছেন কিভাবে? স্যার আমি আপনি বলছি যে বললেন যে টি এর ভ্যালুটা যদি স্যার 1 এর থেকে বড় টি হয়, এর ভ্যালুটা 1 এর থেকে বড় হয়, টি মানে কি এটা না? জি স্যার। টি এর ভ্যালুটা 1 এর থেকে বড় মানে টিটা এখানে, তাই না? এখন 1 এর থেকে বড়, কোনো সমস্যা তো নেই, টি তো 1 এর থেকে বড় হয়েছে, তাই না? জি স্যার। তাহলে এখানে মনে করেন 1.01 ধরলে হয়, মানে হ্যাঁ ধরলাম একের থেকে একটু 1 বড়। এই যে এই পর্যন্ত আসলো আর কি। হুম। ঠিক আছে, তাহলে টি এর ভ্যালুটা 1.1 এর থেকে বড় আর এই সাইডে হলে গিয়ে আমার টি মাইনাস টাউটা। ঠিক আছে, এখন যদি আমরা অঙ্কটা করি তাহলে এটার রেজাল্ট আমরা কি দেখতে পারবো? এটার রেজাল্ট আমরা দেখতে পারবো তাহলে ওই যে আগের মতনই 1 হবে,
যেসব জায়গাতে ভ্যালু আছে ওইসব জায়গাতে তো ওয়ানই হবে। এখন আমাদের দেখতে হবে আমাদের লিমিটটা কত। আমাদের লিমিটটা আমরা কতক্ষণ পর্যন্ত এটার ভ্যালুটা পাবো? একদম পুরো t-1 থেকে শুরু করে t পর্যন্ত এই পুরো জায়গাটাতেই কিন্তু আমরা ভ্যালু পাবো, তাই না? চিন্তা করে দেখেন আমাদের অরিজিনাল যে এটা ছিল, এটা কত ছিল? এখানে ছিল t আর এখানে ছিল t-1 না? তাহলে একদম এখানে t থেকে t-1 পর্যন্ত পুরোটাতেই আপনি ভ্যালু পাবেন না? আমরা যে ইনিশিয়াল যে সিগন্যালটা নিয়ে কাজ করতেছিলাম, যে ht যেটা ছিল, এটা উইথ কত ছিল, প্রস্থ কত ছিল বলেন তো? স্যার t-1 না, প্রস্থ 1 ছিল by 1, 1 by 1 এখানেও 1 ছিল এখানেও 1 ছিল, তাই না? তাহলে এটা যদি t হয় তাহলে এটার এই পয়েন্টটা কত? t-1 না? তাহলে আমরা এখানে ভ্যালুটা কতক্ষণ পর্যন্ত পাবো? t আর t-1 এর মাঝখানে যতটুকু ক্ষেত্র আছে এই পুরো ক্ষেত্রটুকুতেই তো আমরা 1 রেজাল্ট পাবো। তাহলে এখানে যদি আমরা 1 বসাই তাহলে এটার লিমিট কোথায় হবে? লিমিট হবে লিখে t-1 থেকে t পর্যন্ত, t-1 থেকে t পর্যন্ত এই পুরো জায়গাটাই আমরা ভ্যালু পাবো 1। তাহলে এখন এখানে যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করি তাহলে এটা আসবে লিখে টাউ আর এটার লিমিট হবে লিখে t-1 আর t। তাহলে এটা যদি আমরা এখানে বসাই তাহলে এটা কি হবে? t মাইনাস t প্লাস 1, এই t t কাটা সমান সমান 1। দেখেন তো বুঝা যায় নাকি? আমি জানি প্রথম প্রথম দেখে বেশ মানে কনফিউজিং মনে হয় আর কি, স্পেশালি লিমিটটা বসানোটা বেশ কনফিউজিং। তাহলে চলেন এরপরের লিমিট, আমার মনে হয় আপনাদের বুঝতে একটু সমস্যা হয়েছে। এরপরের লিমিটটা তাহলে আপনারা করেন, এরপরের লিমিটটা আমি বলে দিই আপনারা করেন, দেখি আমরা একা একা করতে পারি নাকি। শুধু এরপরের সমস্যা না, লিমিট অনেক সমস্যা হয়েছে। ঠিক আছে, আপনারা দেখেন নিজেরা করতে পারেন নাকি, তাইলে মনে একটু কনফিডেন্স বাড়বে আর কি। ঠিক আছে, আমি এই এইচটাকে দিয়ে, এটা হলো কি t-1, এটা হলো কি t, এটা হলো কি আপনার ht মাইনাস টাউ এর যে সিগন্যালটা ওইটা, ঠিক আছে। আর এটা হলো কি আমাদের x টাউ, এখানে হলো কি 1, এখানে 1, এখানে 2। ঠিক আছে, এখন আপনারা নিজেরা করেন তো। তাহলে t যদি 2 এর থেকে বড় হয় আর 3 এর থেকে যদি ছোট হয় তাহলে এইটা আমি এখানে কোথায় বসাবো বলেন তো? আপনারা নিজেরা বসায় দেখান আমাকে। t বলছে 2 এর থেকে বড় কিন্তু 3 এর থেকে ছোট, তাহলে মনে করেন এখানে 3 আঁকি, আগে 3টা এঁকে দিই। স্যার তাহলে ওই যে 2 আর 2 3 এর এবং 3 এর মাঝখানে মাঝখানে এটার মানটা বসাতে হবে। তাহলে এইটা বসাবো 2 আর 3 এর মাঝখানে, তাই না? জি জি। এই মাথাটা বসাবো এখানে, আর এই মাথাটা কোথায় বসাবো? t minus 1 আর 1 2 এর মাঝখানে। 1 আর 2 এর মাঝখানে। সবাই কি এগ্রি করতেছেন? এটাই তো হওয়ার কথা, মানে টি যদি এই টিটা যদি 3 আর 2 এর মাঝখানে হয় তাহলে এই t-1টা তো 1 আর 2 এর মাঝখানেই হবে, তাই না? একটু চিন্তা করে দেখেন, মানে তাড়াহুড়োর কিছু নাই, চিন্তা করে দেখেন, না বুঝতে পারলে বলেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন সবাই? স্যার তাহলে বড় আমাদের ক্ষেত্রে তো 1 by 1 ই হবে, সেটা যদি ছোট হ্যাঁ, বড় হবে না, তো ওটা হ্যাঁ, এই 1 পাশে by 1 হলে হবে। হ্যাঁ। তাহলে আমরা কতটুকু পর্যন্ত এখন ভ্যালু পাবো? শুধুমাত্র এই জায়গাটুকুতে ওভারল্যাপ করছে না, এর বাইরে কিন্তু আর ওভারল্যাপ করেনি। এই সাইডেও কোনো ওভারল্যাপ নেই, এই সাইডেও কোনো ওভারল্যাপ নেই, শুধুমাত্র এই জায়গাতে একে অপরকে ওরা মানে কি বলবো একটার উপর আরেকটা বসছে আর কি, সুপার পজিশন হয়েছে আর কি। তাহলে এই জায়গাটাতে আমরা ভ্যালু পাবো 1 এখন, তাই না? শুধুমাত্র এই জায়গাটাতে আমরা 1 ভ্যালু পাবো, এতটুকু জায়গাতে, কারণ এই 1 এর সাথে এই 1 গুণ হয়ে যাবে আর বাকি সব জায়গাতে 0 এর সাথে 1 গুণ হবে, তাই না? তাহলে এতটুকু জায়গায় যদি আমরা 1 পাই, আপনারা একটু চালাকি করে বলেন তো এটা লিমিট কি লিখবো আমরা এখন? কতটুকু জায়গাতে 1 পাবো আমরা? লোয়ার লিমিটটা কত হবে? 1.5 থেকে 2 পর্যন্ত। না, এখানে 1.5টা কিন্তু আমরা জাস্ট বোঝার জন্য লিখছি, এটা কিন্তু 1.6 ও হইতে পারতো, 1.7 ও হইতে পারতো, 1.1 ও হইতে পারতো। তাই দেখুন, এই জিনিসটাকে আপনি যদি একদম সংখ্যা দিয়ে না প্রকাশ করে কোন একটা ভেরিয়েবল দিয়ে প্রকাশ করেন তাহলে লোয়ার লিমিটটা কি লিখবেন? t-1, লিমিটটা t-1 লেখা যায় না? কারণ আপনার t-1 t-1 যদি হয়
চিন্তা করেন, ঠিক আছে, একটু চিন্তা করে দেখেন, t-1 যদি হয় তাহলে এখন দেখেন আমার শর্ত কি ছিল, টিটা 2 এর থেকে বড়, তাই না? তাহলে ধরলাম টি এর মান 2, টি এর মান 2 যদি হয়, টি এর মান টি এর থেকে বড়, তার মানে টি এর মান কত থেকে শুরু হতে হবে? ধরেন 2.1 থেকে শুরু হতে হবে, তাই না? তাহলে এখানে যদি 2.1 বসান, 2.1 থেকে 1 বিয়োগ হলে কত থাকবে? 1.1। এটাও সত্য। যদি টি এর মান 2.5 হয়, 1.5। যদি টি এর মান 2.9 হয়, সর্বোচ্চ কত হইতে পারবে? 2.9ই তো হইতে পারবে, এর থেকে বেশি তো আর হইতে পারবে না, কারণ তাহলে তো 3 এর থেকে বেশি হয়ে যাবে ধরেন। তাহলে 2.9 যদি হয় তাহলে কত হবে? এখানে 1.9 হবে। এটাই তো লিমিট হবে, এগুলোই তো লিমিট হবে আমার, তাই না? মানে এর মধ্যে আমি 1 পাবো আর বাকি সব জায়গায় পাবো 0। তাহলে আমার লোয়ার লিমিটটা হবে t.1, t-1। আপার লিমিটটা কত হবে? কত পর্যন্ত আমরা 1 পাবো, এরপরে আর পাবো না? চিন্তা করলেই পারবেন। 2 এক্স্যাক্টলি। কিভাবে বুঝছেন একটু বলেন তো? 2 পর্যন্তই তো আমরা পাচ্ছি, যে 2 পর্যন্ত, 2 এর পরে তো আমার 1.9 x এর যে সিগন্যালটা, এটা তো 2 এর পরে শেষই হয়ে যেতেছে আমার, তাই না? তো 2 এর পরে যদি আমার এই গাড়ি চলে যায়, এরপরে তার কোনো ওভারল্যাপ হবে না। এটা বুঝতে পারছেন? তাহলে এখন আমরা যদি এটা করি তাহলে কি আসবে? এটা আসবে টাউ, আর এই সাইডে আমরা লিমিট লিখবো t-1, আর এখানে 2 করলে কি আসবে? 2 মাইনাস t প্লাস 1 সমান সমান কি আসবে? 3 মাইনাস t। বুঝতে পারছেন? আর বাকি সব জায়গাতে 0। তাহলে আমরা এখন এই জিনিসটাকে কিভাবে লিখবো? যে কনভলিউশন করলাম, এই কনভলিউশনটাকে আমরা লিখবো লিখে yt সমান সমান, প্রথম প্রথম কোথায় আমরা ভ্যালু পাইলাম? এই যে এই জায়গাটাতে ভ্যালু পাইছিলাম, এই যে টি, টি ভ্যালুটা কখন পাইছিলাম? যখন টি 0 এর থেকে বড় ছিল আর 1 এর থেকে ছোট ছিল। টি 0 এর থেকে বড়, টি আর 1 এর থেকে ছোট, এরপরে পাইছিলাম মনে হয়, এরপরে কত পাইছিলাম? 1 পাইছিলাম, হ্যাঁ ঠিক বলছেন। টি 2, আর এরপরে পাইছি কত? 3 মাইনাস টি, যখন 2 টি 3, আর 0 কোথায়? এলসওয়্যার। এই অঙ্কটা একটু কঠিন, তাই না? মানে আগের যে অঙ্কগুলো করছি ওটার তুলনায় মানে বেশ বড় লেন্দি অঙ্ক, এই জন্য এই অঙ্কটা তো অনেক বেশি মার্কস থাকে পরীক্ষায়। একটা অঙ্ক থাকলে ওই অঙ্কটাতেই আপনার 7-8 মার্কস নাম্বার থাকে। স্যার যেগুলো একটা ইম্পর্টেন্ট টপিক, যেমন এই যে কজাল নন কজাল, তারপর যে কনভলিউশন, এখন আসলে মানে আপনাদের সিলেবাসটা খুব মানে পড়ানোর সময় খুব কম, তো আমার জন্য আমি আসলে ইম্পর্টেন্টের বাইরে কোনো জিনিস কভার করতেছি না। তো এগুলো আপনি একটা মানে একটা আমি আপনাকে যে সাজেশনটা দিব, আপনি যে অ্যাসাইনমেন্টটা খুব ভালো করে করেন, অ্যাসাইনমেন্টে যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন, ঠিক আছে? আর আমি আপনাদেরকে স্লাইড তো দিতে পারবো না, আমি আপনাকে অঙ্কের কতগুলো নাম্বার দাগাই দিব সলিমানের বই থেকে। ওই যে অঙ্কগুলো নাম্বার দাগাই দিব, ওই অঙ্কগুলো আপনারা একটু করবেন, বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর মিড টার্মের যে ইটা দিব, অ্যাসাইনমেন্টটা দিব, ওইটা দিলে আপনাদের একদম মানে এই যা যা পড়াইছি এখন পর্যন্ত সব কভার হয়ে যাবে। মানে কারণটা হচ্ছে ভিডিওতে যেমন হচ্ছে আপনি লেকচার দিচ্ছেন, এই ভিডিওটা আমাদের যদি বারবার দেখা হয়, যেমন অফিসে তো আর বুঝতে পারছি। ঠিক আছে, আমি আপনাকে ওই দুইটা বই থেকে দাগাই দিব। বলতেছেন, কিন্তু এইগুলো যদি আবার সলিউশন যদি আমাদের করতে হয় তাহলে তো স্যার অনেক সময় ব্যাপার। যদি কিছু অঙ্ক সলিউশন দেয়া থাকে তাহলে সেগুলো দেখে দেখে হয়তো বা আমরা এটা আমার কাছে নাই, তবে আমি জানি আমার কলিগের কাছে আছে একটা নোট। আমি ওই কলিগের কাছ থেকে ওই নোটটা মানে প্রিপেয়ার করা নোট, যেটার মধ্যে এক্সাম্পল দেওয়া আছে অনেকগুলো, ওইটা তাহলে গুগল ক্লাসরুমে আপলোড করে দেব। আরেকটা কাজ করবেন, ওই আমি আসাদুল্লাহ ইউনিভার্সিটি 2টা লেকচার আপলোড করছি, আপনারা কি পাইছিলেন? এটার মধ্যে মঞ্জুর মোর্শেদ যে লেখা যে লেকচার শিটটা আছে না, এই মঞ্জুর মোর্শেদ অনেক ফেমাস একজন টিচার, মানে সিগন্যাল এবং সিস্টেমের উপরে উনি পড়ালেখা করে এসেছে জার্মানি থেকে। জি স্যার, দেখছিলাম। তো ওই ওনার লেকচার শিটটা আপনারা দেখতে পারেন, ওটার মধ্যে কিছু ভালো ভালো অঙ্ক আছে। উনি খুব পড়া একজন টিচার ছিল, আর উনি খুব ভালো ছিল আর কি, মানে ভালো এই সেন্সে যে খুব ভালো বুঝাইতে পারতো আর কি। তো ওনার লেকচার শিটে বেশ কয়েকটা উদাহরণ দেওয়া আছে, আমি আপনাকে আমার কলিগের কাছ থেকে একটা লেকচার শিট, এক্সাম্পলের লেকচার শিট নিয়ে আমি ওটা আপলোড করে দিব না, ওটা আপনারা দেখেন তাহলে। মনে করেন কালকে পরশুর মধ্যে আমি চেষ্টা করবো আপলোড করে দেওয়ার। ঠিক আছে। আর আজকে তো আমার কাছে সমস্যা হয়েছে লেগে আমি খুব সম্ভবত আজকে রিপোর্টটা পাবো না, যেহেতু আমি আজকে আরেকজনকে হোস্ট বানিয়ে দিছি।
তো আপনারা কি চ্যাটে সবাই রোল নাম্বার দিছেন আপনাদের? আচ্ছা একটু যারা যারা দেন নেই চ্যাটে রোল নাম্বার, ওনারা একটু কষ্ট করে চ্যাটে রোল নাম্বারটা দিয়ে দেন, আর যিনি হোস্ট উনি আমাকে একটু রোল নাম্বার গুলো লিখে তারপরে দিবেন। বুঝতে পারছেন? ভিডিও দেননি আপনি, এটা 17 তারিখের ভিডিও দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি গত ক্লাসের ভিডিও না আপলোড করছি কালকে, গতকালকে আপলোড করছি, চেক করেন। এটা তো 17 তারিখের মনে হয়, দেখেন তার নাম্বার লেকচারটা অন্য ভিডিও দিয়ে দিচ্ছেন। আপনাদের প্লে লিস্টে অন্য ভিডিও দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, আমি এটা চেক করে কারেক্ট করে তারপর দিবেন। আমি হয়তো অন্য কোনো ক্লাসের ভিডিও আপলোড করে দিছি। স্যার আপনি গতকালকে যেটা আপলোড করছেন সেটা হচ্ছে যে 17 তারিখের। আচ্ছা ঠিক আছে, আমি এটা ঠিক করে চেক করে বলবো না। আমি আসলে বাসায় নেই তো, আমাকে সময় লাগবে একটু, আমি চেক করে তারপর জানাবো, আপলোড করে দিব। রেকর্ড করতেছেন যে রবিউল আউয়াল, আপনি একটু রোল নাম্বার গুলো লিখে আমাকে ক্লাসরুমে পাঠিয়ে দিন। জি স্যার। রেকর্ডিংটা ই করেন, ক্লাসরুমে আপলোড করে দিন। সমস্যা নেই। রেকর্ডিংটা আপলোড করে দিন, আমি ডাউনলোড করে জায়গা মতো রেখে দিব না। ঠিক আছে, তাহলে আপনারা এই রোল নাম্বারটা আপলোড করতে থাকেন, আমি তাহলে মিটিং থেকে লিভ করলাম। ঈদ মোবারক আপনাদেরকে। অগ্রিম স্যার ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক স্যার। मारूफ भाई রাজিবুল রেকর্ডিং অফ কর।